আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। जो डर गया वो मर गया। বিশ্ব রাজনীতিতে এখন ভয়ের সংস্কৃতি চালু হয়েছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে শক্তিশালী রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত সীমান্তবর্তী দুর্বল রাষ্ট্রগুলোকে ভয় দেখাচ্ছে। আর গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভয়ের এই সংস্কৃতি আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। চীন তার সীমান্তে থাকা তাইওয়ানকে ভয় দেখাচ্ছে, ভারত তার সীমান্তে থাকা বাংলাদেশকে ভয় দেখাচ্ছে। বিশেষ করে ভারতের বিজেপির বর্তমান ক্ষমতাসীন এই সরকারের বেশ কিছু মন্ত্রী বিভিন্ন সময়ে বাংলাদেশে এই করবে, বাংলাদেশে মিসাইল মেরে দেবে, বাংলাদেশে সেনাবাহিনী পাঠাবে, এবার বাংলাদেশকে কিছুটা ভয় দেখানোর চেষ্টা করছে বলে আপনার গণমাধ্যমের বিশ্লেষণ বলছে। বা আমিও মনে করি সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই মুহূর্তে, তো ঠিক এই মুহূর্তে এসে এই বঙ্গোপসাগরে আমাদের বাংলাদেশের যে সাগর বা আমরা যে সাগরের সাথে বিভিন্ন দেশের সাথে কানেক্টেড আছি নৌ সীমান্তে বা জল সীমান্তে, সো সেই বঙ্গোপসাগরে মিসাইল ছুড়ে একটা পরীক্ষা করেছে ভারত, মানে বাংলাদেশকে ভয় দেখাতে চায়। আচ্ছা, ঘটনা কি চলুন দেখি। বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনী হিসাবে পারমাণবিক সক্ষম সাবমেরিন থেকে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির গণমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়ে বলছে যে গেল 24 ডিসেম্বর বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস অরিঘাট থেকে K4 নামক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই পরীক্ষা চালানো হয়েছে বিশাখাপত্তনমের উপকূলে। ক্ষেপণাস্ত্রটি 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তো বুঝলাম, প্রতিবেদনে বলা হয়েছে এই K4 সাবমেরিনটি লঞ্চড ব্যালিস্টিক মিসাইল গত বছরের 29 আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অ্যাড করা হয়। এর মধ্য দিয়ে স্থল, আকাশ এবং সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশগুলোর একটি ছোট গ্রুপের অংশ হয়ে ওঠে দেশটি। অর্থাৎ যাদের পারমাণবিক সাবমেরিন আছে, ভারতের এখন আছে, রাশিয়ার আছে, চীনের আছে, পাকিস্তানের সম্ভবত একটা আছে, আর আমেরিকা বা অন্যান্য দেশগুলোর তো আছেই। এখন এই পরীক্ষার পর ভারতের কলকাতার একজন বিজেপির পাগলা মন্ত্রী আছে শুভেন্দু, আর আরেকটা আছে পাগলা উপস্থাপক ময়ূখ রঞ্জন। তারা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বলতে চাচ্ছে যে শত্রুদের অথবা ভারতের দিকে আঙুল তুলতে বা চোখ রাঙাতে যারা সাহস পাচ্ছে তাদের জন্য এইটা একটা নিদর্শন যে তাদের এই ক্ষেপণাস্ত্রের আওতায় শত্রু দেশের এ থেকে জেট প্রান্ত। কথা কিন্তু সত্য। আমি বরাবরই বলি, দেখেন, লড়াইটা ওই ফেসবুকে এসে আমরা ধরেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানিয়ে এই সকল লড়াইয়ে কোনো কিছু অর্জন করার সুযোগ নেই। ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা 3 দিন সর্বোচ্চ টিকতে পারি যদি বহির কোনো দেশের সহযোগিতা না পাই, কারণ সামরিক দিক থেকে ভারত তাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর আমরা কি করতেছি? বাংলাদেশ নিজস্ব কোনো ইকুইপমেন্ট নাই, বিদেশ থেকে ভালো মানের কোনো জিনিস কিনতে পারতেছি না, রাষ্ট্রে লুটপাট দুর্নীতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আসলে যে জিনিসপত্রগুলো আছে এগুলো কতটুকু সচল সেইটাও মাঝে মাঝে সন্দেহ হয়। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি, আজকের এই যুগে এসে আপনার কাছে মেশিনারিজ থাকতে হবে। ছোট্ট একটা উদাহরণ দেই, উত্তর কোরিয়া বিশ্ব শক্তিকে, পশ্চিমাদেরকে, আমেরিকাকে, জাপানকে, সাউথ কোরিয়াকে প্রতিনিয়ত এরা নাচায়, কিন্তু এদের দিকে কেউ আঙুল তোলার সাহস করে না। কেন? এই দেশটা সামরিক বা এই ক্ষেপণাস্ত্রের জগতে এতটা শক্তিশালী যে চাইলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের পারমাণবিক বা যে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত আনতে সক্ষম, যার কারণে উত্তর কোরিয়াকে সবাই সমীহ করে। আজকে আমাদের পাশের দেশ মিয়ানমার যথেষ্ট উন্নত সামরিক শক্তিতে। এই ভূখণ্ডে আমার মনে হয় যে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই দেশগুলো অপেক্ষামূলক দুর্বল। তা আমি মনে করি যে ভারত এই যে চোখ রাঙাচ্ছে, কারণ তাদের কাছে মেশিনারিজ আছে, আমাদের কাছে কি আছে? নাই তো সমস্যা নাই, তৈরি করেন, কিনেন, বানান, প্রযুক্তি খাতে বিনিয়োগ করেন।
আজকের দিনে ফিলিস্তিনের জন্য সারা পৃথিবী দোয়া করেও কোন রকম কিচ্ছু হয় না ভাই। দিন শেষে ইসরায়েলের জয় হয়েছে। কেন? তাদের কাছে প্রযুক্তি আছে। আমরা মুসলমানরা বিভিন্ন সময়ে প্রযুক্তির দিকে ধাবিত না হইয়া মানে শুধু কথাবার্তার মধ্যে খালি বিভিন্ন ধরনের বক্তব্য বা জ্বালাময় স্লোগান, জিহাদের ডাক। ভাই জিহাদ তুই কি দিয়া করবি? তোর কাছে কি আছে? বাট সীমান্ত পার হওয়ার আগে তো উড়াই দিবে। মেশিনারিজ দরকার, জ্ঞান, শিক্ষা, প্রযুক্তি এস্টাবলিশড করা দরকার। আফগানিস্তানকে দেখেন, ক্ষমতায় আসার পর তারা পারমাণবিকতা, তারপর হচ্ছে বিভিন্ন ভাবে নিজেদের সক্ষমতা অর্জন করতেছে, যেন তাদের দিকে কেউ চোখ তুললে ভবিষ্যতে জবাব দিতে পারে। আজকের দিনে তুরস্ককে দেখেন, আজকের দিনে ইরানকে দেখেন, কিভাবে তারা শক্তিশালী হয়ে গেছে। সো বাংলাদেশের উচিত সামরিক খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করা, সামরিক খাতে সরকারি ভর্তুকি তৈরি করা, আর যদি রাষ্ট্রের টাকায় সংকুলন না হয়, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের মানুষদেরকে, যারা প্রবাসী আছি, তাদের কাছে সরকারের উচিত সাহায্য চাওয়া। আমি বিশ্বাস করি আমার মতন সবাই দুই হাত খুলে রাষ্ট্রকে শক্তিশালী করতে, নিরাপত্তার জায়গাটাকে আরো স্মুথ করতে প্রবাসীরা দুই হাত খুলে টাকা দেবে। আজকের দিনে মেশিনের বিকল্প নাই। আপনি যতই জিহাদ টিহাদ করেন ভাই, যতই আল্লাহ রাসূল ডাকেন, ভগবান ডাকেন, ঈশ্বর ডাকেন, সামনে থাকা মেশিন গানের একটা বুলেট, আপনার হাতে থাকা লাঠি আপনাকে সে উড়াই নিয়ে যাবে। মেশিন থাকতে হবে। আমি মনে করি সরকার যারাই আসবেন আগামীতে এই জায়গাটাতে শক্তভাবে অবস্থান নেওয়া দরকার। অলি আহমদের মতো মুক্তিযোদ্ধা কেন জামাত বিরোধী থাকা সত্ত্বেও আবার নতুন করে জামাতের সাথেই তাকে সমঝোতা করতে হলো? এক। দ্বিতীয়ত, আপনারা জানেন মেজর আখতারুজ্জামান সাহেব, তিনি তো সরাসরি জোটে নয়, এই বিএনপির সাবেক এমপি, 2 বার তিনি পাশ করেছিলেন বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে। তিনি জামাতে সরাসরি অংশগ্রহণ করেছেন, জামাতে জয়েন করেছেন। এখন জামাতের তিনি সদস্য। কদিন পরে হয়তো রোকনও হবেন। তাদের একটা শৃঙ্খলা আছে, নিয়ম আছে, নিয়ম অনুসারে যাবেন। তা এখন এই যে আপনারা দেখছেন মুক্তিযোদ্ধাদেরও ডান দিকে মুখ, এর কারণটা কি? এটা কোত্থেকে এসছে, কিভাবে এসছে, তার একটু বিস্তৃত জায়গা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, তখন সেখানে 2 শ্রেণীর মানুষ মূলত মুক্তিযুদ্ধে গিয়েছেন। একটি হচ্ছে সাধারণ মানুষ, যারা 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের নানান সংগ্রামে, নানান আন্দোলনে কেউ রাজপথে থেকেছেন, কেউ লিখেছেন, কেউ বলেছেন, কেউ নেতৃত্ব দিয়েছেন। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, 1956 সালে সংবিধানের আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 66 সালে 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সেই ঐতিহাসিক নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, যারা ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, যারা এই পুলিং অফিসার ছিলেন, পুলিং এজেন্ট ছিলেন, তারা হচ্ছে একটি দল। তাদের মধ্যে কেউ নেতা, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, গায়ক, নায়ক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী। কেউ রাখাল, কেউ মেঠে মজুর, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ পদ্মাপাড়ের মাঝি, কেউ নেহায়েত কৃষক, শ্রমিক, মেহনতি জনতা। এরা একটা শ্রেণী সিভিলিয়ান হিসেবে 1971 সালে 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকে ধীরে ধীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে তারা ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে সংগঠিত হয়ে ভারতে যায়। সেখানে গিয়ে ট্রেনিং নিয়ে পরবর্তীতে যোদ্ধা হয়ে ওঠে। তারা কেউই যোদ্ধা ছিল না, তারা কোনোদিন একটি গুলিও ফোটাননি, কিন্তু মুক্তিযুদ্ধে গিয়ে তারা যোদ্ধা হয়ে ওঠেন। এটা হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে যারা পাকিস্তানের আর্মিতে চাকরি করতেন, পুলিশে চাকরি করতেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চাকরি করতেন, অথবা আনসার হিসেবে কাজ করতেন। এই শ্রেণীর মানুষরা 1971 সালের 26শে মার্চের কালো রাত্রির পর অনেকেই পুলিশ থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকে আর্মি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই
আরো নানান চাকরি থেকে, পাকিস্তানের জব থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা ভারতে চলে যান, সেখানে আশ্রয় নেন, সেখানে ট্রেনিং নেন। যারা রেগুলার বাহিনীর সৈনিক ছিলেন, সেনাবাহিনীর অফিসার ছিলেন অথবা পুলিশ ছিলেন, তারা এই সিভিলিয়ান জনগোষ্ঠীকে যুদ্ধ পরিচালনা করার, যুদ্ধ করার যে দক্ষতা, যে ট্রেনিং, সেটা দিয়েছেন। এই দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার মধ্যে আমি কাউকে ছোট করে, কাউকে বড় করে দেখছি না। দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান আগেও যেমন ছিল, এখনই তেমনই আছে। কিন্তু এই দুইটা শ্রেণীর মধ্যে আপনি যদি একটু গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, ঐতিহাসিকভাবে যদি আপনি একটু খবর নেন, বই পুস্তক পড়ে দেখেন, এবং আপনার যদি আজকে স্বাধীনতা উত্তরকালে আপনার যদি জন্ম হয়, সেই জন্মের পর থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে যে ক্লাসিফিকেশন দেখছেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গিটি আমার দৃষ্টিভঙ্গির কাছে আসবে। কিরকম দেখেন, আর্মি থেকে যারা বা পাকিস্তান বাহিনী থেকে এসে যারা যেসব বাঙালি মুক্তিযুদ্ধ করেছে, তাদের কিন্তু এক ধরনের এইম ছিল। সেই এইমটা হলো দেশটাকে স্বাধীন করতে হবে। কিন্তু তারা এর আগে কোনো রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করেননি। তারা হয়তো দেখেছেন, বুঝেছেন, কিন্তু তাদের গায়ে সেইভাবে সামাজিক বৈষম্য, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, রাজনীতিবিদদেরকে যেভাবে দিনের পর দিন জেল খেটতে হয়েছে, সেটা তাদের গায়ে লাগেনি। যার কারণে তাদের দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, আর যারা রাজনৈতিক জনগণের মাঝ থেকে এসছেন, তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি শুরু হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ এই ভাষা আন্দোলনে আমাদের দাবিটি যখন তারা শ্রদ্ধার চোখে দেখেনি, মেজরিটি, অর্থাৎ তখনও বাংলাদেশে 56% মানুষ, পাকিস্তানের 56% মানুষ বাংলায় বসবাস করত, এবং তাদের 56% মানুষের ভাষা ছিল বাংলা, আর মাত্র 13% মানুষের ভাষা ছিল উর্দু। কারণ পাকিস্তানের সব মানুষ উর্দু ভাষায় কথা বলে না, কেউ পশতু, কেউ উর্দু, কেউ পাঞ্জাবি, কেউ সিন্ধি, কেউ গুজরাটি, এইরকম নানান ভাষায়, কেউ হিন্দি, নানান ভাষায় পাকিস্তানের মানুষে কথা বলে। কিন্তু বাংলাদেশে অল্প কিছু এই আমাদের যে তিপ্রা, চাকমা, মগ, হাজং, ওরাং, মোরাং, গাও, সাঁওতাল, ভীম, এইরকম অল্প কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদ দিলে বাকি 99% মানুষ বাংলায় কথা বলে। পাকিস্তানের মানুষ সেই দাবিটিকেও মানতে রাজি হয়নি, যার ফলে এখানে 52 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের যে জাতিসত্তা, সেটার উন্মেষ ঘটে। এই মুক্তিযুদ্ধ পরবর্তীতে এই ধারাবাহিকতা, অর্থাৎ 52 সাল থেকে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন, তাদের মুক্তিযুদ্ধে যাওয়া, আর যোদ্ধা যারা, মানে যারা সেনাবাহিনী, রেগুলার বাহিনী, তাদের মুক্তিযুদ্ধে যাওয়ার পার্থক্যটা এই জায়গায় আপনি একটু দেখতে পাবেন যে তারা রাজনৈতিক সংস্রবের বাইরে ছিল, যার কারণে তারা প্রফেশনাল যোদ্ধা, তারা ট্রেনিং দিয়েছে, যুদ্ধ করেছে, দেশকে ভালোবেসেছেন। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে এসে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা ভাবনা করেছে, রাজনৈতিক নেতারা সেইভাবে চিন্তা করতে পারেনি। কেন পারেনি? দেখেন যে 300টি আসন, এই 300টি আসনের মধ্যে 169টি আসন তখন ছিল। এই 169টি আসনের মধ্যে প্রত্যেকটি এলাকাতে এমপি ছিল, মন্ত্রী ছিল বা চেয়ারম্যান ছিল, এরকম নানান রাজনৈতিক পোস্ট পদবি ছিল, যার কারণে তাদের মানুষের প্রতি কমিটমেন্ট ছিল, মানুষের কথা তাদেরকে শুনতে হতো। কিন্তু আর্মিদের কথাটা অন্যরকম ছিল। বঙ্গবন্ধু আর্মিদের কথাটাকে সেইভাবে অ্যাকোমোডেট করতে পারেননি, করার সম্ভব ছিল না। কারণ রাষ্ট্র কিন্তু আর্মি সংগঠন নয়, রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠনের চরিত্র আর আর্মির চরিত্র একরকম কোনো জায়গায় হয়নি, কখনো হবে না, হতে পারে না। কারণ 2 2 4 এটা অঙ্কের কথা, কিন্তু বাস্তব জীবনে 2 2 4 মিলানো অত সহজ না। যদি অত সহজ হতো, পৃথিবীর প্রায় 70% রাষ্ট্র খুবই গরিব, এই কোনো রাষ্ট্রই গরিব থাকতো না, সবাই ধনী হয়ে যেত। তাই বলছি যে রাজনৈতিক নেতারা ভাবতেন যে একটা রাষ্ট্রকে সামনের দিকে নিতে হলে অনেক হিসাব কিতাব করে মানুষকে সঙ্গে করে নিতে হবে।
যার কারণে এই মনোজাগতিক যে দ্বন্দ্ব, রাজনৈতিক নেতা নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আর আর্মি থেকে আসা মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, এই দুটির মধ্যে একটি ফাটল 1972 সাল থেকে দেখা দেয়। এই ফাটলটি কখনো জোড়া লাগেনি। আপনারা দেখবেন জিয়াউর রহমান যখন এই বঙ্গবন্ধুকে হত্যার পর যখন তিনি একটি দল গঠন করলেন, সেখানে গিয়ে কিন্তু বড় বড় আর্মি অফিসার যারা ছিল মুক্তিযুদ্ধের, তারা কিন্তু বেশিরভাগে ওই জিয়াউর রহমানের সাথে যায় জয়েন করেছেন। আপনারা দেখবেন বীর উত্তম যাদেরকে খেতাব দেওয়া হয়েছে, একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া আর সবাই কিন্তু আর্মি অফিসার। সিভিলিয়ান কাউকে বীর উত্তম উপাধি দেওয়া হয়নি। কাদের সিদ্দিকের যেহেতু একটি বাহিনী ছিল, কাদেরিয়া বাহিনী, সেই জন্য এই মুজিব বাহিনীর সাথে তাদের একটা সম্পর্ক ছিল। আপনি এখানে একটি বই আছে, আমি বইটি আপনাদেরকে যদি একটু দেখাতে পারতাম। বইটি আমাদের প্রয়াত এই এ.কে. খন্দকার লিখেছেন বইটি। এই এ.কে. খন্দকার সাম্প্রতিক মারা গিয়েছেন 2-3 দিন আগে। হাদি যেদিন মারা গেল তার পরের দিন, যার কারণে এই মহান মুক্তিযোদ্ধাকে সেভাবে কেউ স্মরণ করেনি। আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। সেই এ.কে. খন্দকার ভেতরে বাহিরে 71 এই বইটিতে একটি কথা লিখেছেন, আমি আপনাদের জন্য পড়ি। যে সেটি হচ্ছে যে মুজিব বাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আলাদা, যা তারা খুব গোপনভাবে পালন করত। তাদের উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ্যে কিছু না জানানোর ফলে আমার মনে হয়েছিল যে এদের একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল, আর তা হচ্ছে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যেন তাদের রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হয় এবং ভিন্ন মত কোনো প্রভাব ফেলতে না পারে। অর্থাৎ খেয়াল করে দেখেন, তিনি তার বইতে বলছেন যে তার কাছে মনে হয়েছিল মুজিব বাহিনী যেটা আছে, সেই মুজিব বাহিনীর একটা উদ্দেশ্য ছিল যে তারা স্বাধীন করে যেই নীতি এবং আদর্শ নিয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়েছে, সেটা যেন বাংলার মাটিতে বাস্তবায়িত হয়। জানেন 1970 নির্বাচনে আওয়ামী লীগ একটা ম্যানিফেস্টো দিয়েছিল। সেই ম্যানিফেস্টো যেটা ছিল সেটার উপরে ভিত্তি করেই মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। সুতরাং দেশ স্বাধীন হওয়ার পরে যেন সেই আদর্শটি বাংলাদেশে বাস্তবায়িত হয়, এটা তাদের একটা উদ্দেশ্য ছিল। এটা কখনকার কথা? যুদ্ধ চলাকালীন সময়ের কথা। দেখেন, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বা কোনো মাধ্যম দিয়ে আগে থেকেই বঙ্গবন্ধু একটা যোগাযোগ হয়েছিল বলে মনে হয়। দেখেন, উনি বলছেন যে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগেই বঙ্গবন্ধুর একটা যোগাযোগ হয়েছিল। সেই যোগাযোগটা কি? এই কথায় এই জন্য বলছি যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মুক্তিযোদ্ধারা সংগঠিত হওয়া ও প্রশিক্ষণ নেওয়ার আগেই মুজিব বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও অস্ত্র পেতে শুরু করে। খেয়াল করে দেখেন, অর্থাৎ মুক্তিবাহিনী গঠিত হয়ে পাকিস্তান থেকে ফিরে আসা যেসব আর্মি অফিসাররা বা পুলিশ যারা ট্রেনিং দিত, তাদের আগেই এই মুজিব বাহিনী ট্রেনিং নিতে শুরু করে, তাদের কাছে অস্ত্র আসতে শুরু করে। তার মানে মুজিব বাহিনীর স্বাধীনতা লাভের যে স্বপ্ন, তাদের যে ইচ্ছা, তাদের যে বাস্তবায়ন, সেটা কিন্তু এই সেনাবাহিনীর উপপ্রধান এ.কে. খন্দকার তার ভেতরে বাহিরে এ.কে. খন্দকার 1971 সালের বইটিতে পেজ নাম্বার 137 লিখেছেন। তারপরে বলছেন, জুলাই মাস থেকে মুজিব বাহিনীর প্রশিক্ষণ শেষ, সীমান্ত এলাকায় বা বাংলাদেশের অভ্যন্তরে তাদের কর্মকাণ্ড শুরু হয়। অর্থাৎ পাকিস্তানের যে রেগুলার ফোর্স থেকে যারা সেনাবাহিনী থেকে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের আগে এই মুজিব বাহিনী সাধারণ মানুষ যারা আর্মি থেকে আসেননি, তারা কিন্তু অপারেশনের কাজটা এর আগ থেকেই শুরু করেছেন। তাহলে আপনারা দেখেন যে বাংলাদেশের যে মুজিব বাহিনী, এরা কারা? এরা হচ্ছে সিরাজুল আলম খান, এরা হচ্ছেন তোফায়েল আহমেদ, এরা হচ্ছেন আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন ওবায়দুল কাদের, এরা হচ্ছেন শেখ ফজলুল করিম সেলিম। এই যে বিষয়টি আমি কেন বললাম যে সেনাবাহিনীর মধ্যে এবং মুক্তিবাহিনীর সাধারণ মানুষ থেকে আসা, রাজনৈতিক দল থেকে আসা মানুষের মধ্যে একটা দূরত্ব ছিল। এর ফলে দেখা গেছে ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে হত্যা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যত কর্মকাণ্ড হয়েছে, যত মুক্তিযুদ্ধে জড়িত ছিল, এরা কিন্তু সবাই আর্মি থেকে আসা মুক্তিযোদ্ধা। এবং আজকের দিনেও দেখেন
যখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিস ভাঙা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার 32 নম্বর ভাঙা হচ্ছে, যখন মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হচ্ছে, কোনো আর্মি মুক্তিযোদ্ধার গলায় কিন্তু মালা উঠেনি। কেন উঠেনি জানেন? কারণ আর্মি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে লালন করতে পারেননি। যখন ইতিহাসের কোনো বাঁকে সময় এসছে, তারা কিন্তু জাপ দিয়ে দিয়ে ডান দিকে বাম দিকে কিন্তু চারদিকে গিয়েছেন। আপনি জলিলের কথা শোনেন, মেজর জলিলের কথা জানেন, তিনি পাকিস্তানের একটি হসপিটালে মারা গেছেন। আপনি এই সাম্প্রতিক সময়ে যে দুজন মুক্তিযোদ্ধার কথা বললাম, একজন কর্নেল অলি আহমেদ, জামাতের কথা শুনলেও তার গায়ে আগুন লাগতো, সেই অলি আহমেদ রাজনীতির বাতাসে এখন কিন্তু একদম কাকে পাশে নিয়ে বসেন? আমাদের দলাফিরকে পাশে নিয়ে বসেন। মুক্তিযুদ্ধের সময় যিনি ছোট ছিলেন। তারপরে আরেকজন এই যে আখতারুজ্জামান, তিনিও অবলীলায় মুক্তিযুদ্ধে জয়েন করলেন। মুক্তিযুদ্ধে জয়েন করা সেই মানুষটি এখন জামাতের নারী তকবীর ধ্বনি দিচ্ছেন। তো এখন এই জায়গা থেকে আপনি কিন্তু একটু ক্লিয়ার মেসেজ পাবেন। দেখেন, সিভিলিয়ানদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটেনি সে কথা কিন্তু আমি বলবো না, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ বলে সিপাহী জনতার বিপ্লব, যেটাকে আমরা বলি মুক্তিযোদ্ধা হত্যার উৎসব, সেখান থেকে শুরু করে যদি আজকের দিন পর্যন্ত আপনারা একটা জিনিস মেলাতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক যে ভুলটি ছিল, যে সেনাবাহিনীতে আমরা ওই অফিসারদেরকে আত্মীয়করণ না করে যদি মুক্তিবাহিনীর ভিত্তিতে মুক্তিবাহিনীকে জনমানুষের কাছ থেকে বাংলাদেশের প্রতি আনুগত্যশীল একটি সেনাবাহিনী যদি তখন তৈরি হতো, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ হস্তক্ষেপ করেছে 1971 সাল থেকে আজকে পর্যন্ত, এটা হতো না, হওয়া সম্ভব ছিল না। কারণ এটা পাকিস্তানের ধারাবাহিকতা থাকার কারণেই কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং এই মুক্তিযুদ্ধকে অবমাননার ক্ষেত্রে এইসব বাহিনীরাই সবচাইতে, এইসব সেনাবাহিনী থেকে আসা মুক্তিযোদ্ধারাই সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক সময়ে রাওয়া ক্লাবের একজন প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা, তার কথা তো আপনারা শুনেছেন, তিনিও নাকি মুক্তিযোদ্ধা। তার কথাবার্তা শুনলে আপনার কাছে কি তাই মনে হয়? মনে হবে না। তাই বলছি যে বাংলাদেশে হিস্ট্রিক্যালি এই দুইটা গ্রুপের মধ্যে যে হানাহানি, যে মতদ্বৈততা, যে দূরত্ব ছিল, মনোজগতিক যে পার্থক্যটা ছিল, মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনীর আরেকটা অংশের সাথে যে দূরত্বটা ছিল, এই দূরত্ব মূলত রাজনৈতিক, মূলত প্র্যাকটিক্যাল। কারণ তাদের মধ্যে জাতীয়তাবোধ বা সমাজবোধ, রাষ্ট্রবোধ, মানবিকতাবোধ যেটুক ছিল, সবকিছুর প্রয়াস একসাথ করলে যেটা দাঁড়ায়, এটা কিন্তু সেনাবাহিনীর মধ্যে ওইভাবে থাকার কথা না। কারণ তারা ওইভাবে ট্রেন না, সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় অন্যভাবে। তারা অস্ত্র বোঝে, যুদ্ধ বোঝে, কিন্তু তাদের সাধারণ মানুষ যাদেরকে নিয়ে এই রাজনীতি, এই রাজনৈতিক সংগঠন দেশ, সেটার সাথে তাদের সম্পর্কটা অনেক দূরের। তাই ভবিষ্যতে আরো একটি পর্বে আমি এই বাংলাদেশে 1971-এর মহান মুক্তিযুদ্ধে থাকা এই দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার মধ্যে যে কনফ্লিক্ট, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা রাষ্ট্রে কিভাবে প্রভাব ফেলেছে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে কিভাবে পশ্চাৎপদতার দিকে নিয়ে গেছে এবং বাংলাদেশকে কিভাবে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ কনসেপ্টকে কিভাবে আন্ডারমাইন করছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যদি আরো বেশি বলতে যাই, ভিডিওটির কলেবরে দৈর্ঘ্য লম্বা হয়ে যাবে। আপনি যে দৃশ্যগুলো দেখালেন, এর চেয়ে তো মর্মান্তিক দৃশ্য আমাদের জামালপুরে ঘটেছে। যারা দেখেছে, প্রত্যক্ষদর্শী, তারা আমাকে বলেছেন, আমি আপনার চ্যানেলেও বলেছি, সেইখানে আমাদের এলাকার সিনিয়র লোকেরা, জামালপুরের লোকেরা সেইখানে বলেছে আপনার এই চ্যানেলে, আপনার লাইভেই, হ্যাঁ ফরিদ ঠিক বলেছিল। কোনো এক প্রসঙ্গে আপনাকে বলেছিলাম, আমাদের সরিষাবাড়ি জামালপুরের বাউসি ব্রিজ নামে একটা ব্রিজ রয়েছে, সেইখানে যখন সরিষাবাড়ি হানাদার মুক্ত হয়, জামালপুর জেলা সরিষাবাড়ি, বর্তমান সরিষাবাড়ি উপজেলা, যখন হানাদার মুক্ত হয়, সেই বাংকার থেকে অনেক নারীকে নগ্ন পাওয়া গিয়েছিল। তো এটা আপনি যেটা দেখালেন, সেটা তো অনেক দূরের বিষয়, ত্রিপুরাতে। এই ঘটনা আমাদের জানা, আমাদের চেনা শহর,
আমাদের চেনা উপশহর, যে ব্রিজের উপর দিয়ে আমরা প্রতিদিন যেতাম। দুর্ভাগ্যজনক হলো তাও এটা খুব কম সংখ্যক লোকে জানতো। বিশেষ করে আমার যারা ক্লাসমেটস, আমরা এসএসসি পরীক্ষা যখন দেই 102 জন ছাত্র ছিলাম। আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম তারা এটা জানে কিনা, তারা না করেছে। কেউ জেনে না করেছে, কেউ আসলেই জানতো না। তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে এইভাবে গোপন করা হয়েছে। আপনি তো ত্রিপুরার কথা বললেন, অনেক দূরের কথা। এটা তো আমার বাড়ির ঘরের। আমি ওই ব্রিজের উপর দিয়ে না হলেও আমি শত না হাজারো বার আমাকে যেতে হয়েছে আমার নানার বাড়ি ওইদিকে। ওই ব্রিজের উপর দিয়ে তখন যেতে হইতো, কারণ তখন রোড ছিল না, ওর উপর দিয়ে হেঁটে যেতে হতো আমাদের। রেলের উপর দিয়ে, কল্পনা করেন, রেলের উপর দিয়ে হেঁটে যেতে অথবা নদীর নিচ দিয়ে যেতে হতো। তো আমরা সেগুলো বড় হয়ে জেনেছি। জানার পরেই তো আস্তে আস্তে মুক্তিযুদ্ধের ইতিহাস যখন খুঁজলাম, অন্য অঞ্চল সিলেট, রাজশাহী, কুমিল্লা খুঁজতে গিয়ে আমার জেলাটাও আমি খুঁজে পেলাম। তো এই যে যারা, যে সকল বদমাইশ, জামাতের পেইড, পাকিস্তানের পেইড, তুরস্কের পেইড, মধ্যপ্রাচ্যের পেইড এজেন্ডারা যে লেগে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা, এটা নতুন কিছু না। ইলিয়াস তো বাংলাদেশি এবং মুসলিম পরিবারের, সে তো বিরোধিতা করবেই। আপনি দেখেন হিন্দু পিনাকি, যিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে আন্দোলন করলেন, যিনি এই মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের ফাঁসি দেওয়ালেন, জেল দেওয়ালেন, সে এখন কোথায় কি করে? কিছু অর্থের বিনিময়ে সে তার, এই তো সদ্য 13 সাল, কত সেই দিনের কথা, আপনিও ছিলেন, সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আপনার তো বয়স খুব বেশি না, তারপরও আপনি সেখানে ছিলেন, আপনি দেখেছেন 13 সালে। তো আপনি একেবারে ছোট না, আপনি তো ভালো করে দেখেছেন। আপনি দেখেছেন এরা কিভাবে আন্দোলন করেছে। এখন এরা কি করে? সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই, ভাইয়ের ঘরের কন্যা, সে লিখেছে 71 সালে নাকি মাত্র 25,000 মানুষ মারা গেছে। এটা তো আপনি জানেন, তার কিতাবে এগুলো এসেছে। এমনকি চিঙ্কু পামদের আম্মা অরুন্ধতী রায় লিখেছে, এটাও বেশি দিন হয় নাই, তিনি লিখেছিলেন যে 1971 সালে নাকি পাকিস্তানের বাহিনী বাংলাদেশের উপর কোনো অত্যাচার করে নাই। তো এগুলো নতুন কিছু না, তো এগুলো পেইড। অরুন্ধতী রায়ের মতো একজন স্বনামধন্য লেখিকার মুখ দিয়ে কি এমনি বেড়ায়? নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতনির মুখ দিয়ে কিভাবে বেরোয় দুইজনে হিন্দুস্তানি এবং হিন্দু? যদিও আপনার রায় ক্রস, তার বাবা, তার অরিজিনাল নাম হচ্ছে সাজেনা অরুন্ধতী রায়, এরকম নাম, সেটা তিনি লিখেন না, কারণ তাহলে বুঝে যাবে যে তিনি খ্রিস্টান পরিবার থেকে বা হিন্দু এবং খ্রিস্টানের ক্রস। তাই পরিকল্পিতভাবে তিনি এই বদমাইশিটা করেন, তার এই নাম বলেন না। যেমন পাকিস্তানের একজন প্রভাবশালী নেতা ছিলেন, তিনি কখনো মির্জাফরের বংশধর, সেটা প্রচার করতে চাইতেন না। তেমনি কেন তাদের পূর্ণ নাম প্রকাশ করেন না, এটাও একটা যথেষ্ট সন্দেহজনক বিষয়। সবচেয়ে বিপজ্জনক যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো ভাইয়ের ঘরের নাতনি এত বড় বদমাইশি করলো যে 25,000 নাকি হত্যা করা হয়েছে বাংলাদেশে। চিন্তা করে, কোথায় 30 লাখ, কোথায় 25,000, 3 লাখও বলে নাই। তো এগুলো তো টাকা ছাড়া হয় না। পরিকল্পিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি, কখনো খোদ ভারতীয় লেখিকা এবং বিখ্যাত পরিবারের ব্যক্তিদের দিয়ে কথা বলানো হয়। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু শুধু বাংলাদেশের আলেম ওলামারাই বিরোধিতা করে নাই, ভারতের একটা আলেমও আমাদের পক্ষে বিবৃতি দেয়নি। পৃথিবীর কোনো তখন, এখন তো 57টি বাংলাদেশ নিয়ে, এই 57টিকে এখন মুসলিম রাষ্ট্র বলা হয়, যে 57তম মুসলিম রাষ্ট্র, তৌহিদি জনতার দেশ। অথচ এই তৌহিদি জনতা 57 নম্বর রাষ্ট্রের বিরোধিতা করেছে সকল মুসলিম, 56টি মুসলিম রাষ্ট্র। একজন আমাদের পক্ষে ছিল। রাষ্ট্র তো বঙ্গবন্ধুর নিহত হওয়ার পর বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পরে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে প্রচারণা, ইলিয়াস বলেন, এই বদমাইশ হারামজাদা মৌলভী মুফতি ইব্রাহিম বলেন, আর ওই ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার বলেন, ভুয়া ব্যারিস্টার টাকলা ফুয়াদ বলেন, বাটপার শাহরিয়ারের কথা বলেন, যারাই বলেন না কেন, বা আরো যারা বলতেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা থাকবে। কারণ তারা তাদের হয় তারা পেইড, আর না হয় তারা 71-এর পরাজিত শক্তিরই নাতিপুতি, অথবা তাদেরই কেউ রক্তের। তাই তারা এগুলো ভুলতে পারে না, পারবেও না, এবং আমরা সেটা ভুলতে দিব না। আমরা সেটা তাদের এই 71-এ তাদের বাবারা, তাদের দাদারা, তাদের খালুরা যে পরাজিত হয়েছিল, তাদের আব্বার 93,000 পাকিস্তানি সৈন্য হাত পা খাড়া করে দিয়েছিল, মানে হাত সারেন্ডার করে দিয়েছিল, হাত তুলে দাঁড়িয়েছিল, এটা আমরা ভুলতে দিব না। আমরা প্রতি বছর মনে করিয়ে দিবই। তো তাদের এই বেদনা ভোলার জন্য তারা কখনো ওয়াজের মঞ্চ, কখনো ফেসবুক প্ল্যাটফর্ম, কখনো ইউটিউব, কখনো বিদেশি সাহিত্যিক, বিদেশি নেতার নাতিপুতি,
কখনো বিদেশি সাংবাদিকদের তারা ভাড়া করবে, কিন্তু বাংলাদেশের জনগণ কিভাবে ভুলবে যে অজপাড়াগায় আমি শেখ ফরিদ অন্তত সরিষাবাড়ি উপজেলা একজন তো মনে রেখেছি যে বাউসি ব্রিজের নিচে আমাদের মা বোনদেরকে, আমাদের দেশের নারীদেরকে তারা নগ্ন করে বিহারীদের ক্যাম্পে দিয়েছিল। তারা কারা? ধর্ষণ তো করেছে সেই পাকিস্তানি হানাদাররা, কিন্তু তাদের এই সহযোগিতাটা কে করলো? ওই যে আমতারেক, গাল ফোলা আমতারেকের ভাষায় যদি বলি, কারণ আওয়ামী লীগের যদি উদাহরণ দিই তাহলে তো আওয়ামী লীগের দোষর বলবে, যদিও আমাকে আওয়ামী লীগের দোষর বলে যায় আসে না, কারণ আমি তো মুক্তিযুদ্ধের পক্ষের বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। তো ওই আমতারেক বলেছিল যে পাক বাহিনীরা তো কার ঘরে বউ আছে, কার ঘরে সুন্দরী মেয়ে আছে, এটা তো জানতো না। কারণ তারা তো থাকতো কেউ বেলুচিস্তান, কেউ থাকতো পাঞ্জাব, কেউ থাকতো লাহোরের, কেউ থাকতো সিন্ধে। তারা কিভাবে জানলো যে জামালপুর সরিষাবাড়ি উপজেলা কার বাড়িতে মেয়ে আছে? এটা জানতো বাংলাদেশের রাজাকার আল বদর আল শামস, এই যে ইসলামী ছাত্র শিবির, যার পূর্ব নাম ইসলামী ছাত্র সংঘ, এরা জানতো, এরাই ধরিয়ে দিয়েছে মানুষকে।